হ্যালো, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ভ্যাট বিষয়ে আদ্যোপান্ত। তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা আমরা যারা আমাদের দেশে বাংলাদেশে বসবাস করি সবাই কম বেশি পরিচিত ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে। আমি প্রাইমারি যে আলোচনা করব সেটা হচ্ছে যে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটটা কিভাবে সংগ্রহ করা হয় এবং এটা কাকে দেওয়া হয়। এটা কনজিউমার সংগ্রহ করে থাকে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়, গভর্নমেন্টে জমা দেওয়া হয়। তাহলে এই ভ্যাটটা আসলে কে প্রদান করে? ভ্যাট প্রদান করে হচ্ছে কনজিউমার বা এন্ড ইউজার। এখন দেখি আমরা এন্ড ইউজার কারা। দেখেন, এন্ড ইউজার হচ্ছে, আমি সমাজের একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করেছি, যারা একদম কম ইনকামের, একদম দিনমজুর, যে দিনে আনে দিন খায়, একজন কৃষক যে মাঠে কাজ করে সেও কিন্তু ভ্যাট দিচ্ছে। এরপর যদি আমি চিন্তা করি একজন জেলে যে সারাক্ষণ নদীতে থাকে সেও কিন্তু ভ্যাট দিচ্ছে। এরপর যদি আমরা চিন্তা করি একজন রিক্সাওয়ালা কিন্তু ভ্যাট দিচ্ছে। এরপরে যদি আমরা আরও সমাজের যদি আরও নিচু লেভেলে চলে যাই, একজন ভিক্ষুক যে আপনার গাড়িতে কড়া নাড়ে সেও কিন্তু ভ্যাট দেয়। তাহলে আমরা যদি একটু সামারি করি, কনজিউমারের কাছ থেকে ভ্যাট একটা কিছু মিডিল এন্টিটি যারা সংগ্রহ করে এই ভ্যাটটা গভর্নমেন্টের কোষাগারে জমা দেয়। এই মিডিল এন্টিটিগুলো কারা? মিডিল এন্টিটিগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, গভর্নমেন্ট এন্টিটিস, বিভিন্ন ধরনের এনজিওস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন সংগ্রহ করে এটা সরকারি কোষাগারে জমা দেয়। এখন আমি যারা অর্গানাইজেশনে কাজ করি, এরা কিন্তু এই সরকারের এই ভ্যাটটাকে সংগ্রহ করে তার কোষাগারে জমা দেব, এইভাবেই কাজ করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এখন আসুন, এই ভ্যাট আসলে কি কোনো ইম্পোর্টার দেয়? কোনো ইম্পোর্টার ভ্যাট দেয় না, ম্যানুফ্যাকচারার ভ্যাট দেয় না, ডিস্ট্রিবিউটারও ভ্যাট দেয় না, রিটেলারও ভ্যাট দেয় না। ভ্যাট দেয় কি? বুঝতেই পারছেন, ভ্যাট দেয় হচ্ছে এন্ড ইউজার। এই ভ্যাট আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করে থাকি, আমরা এই ভ্যাট কনজিউমারের কাছ থেকে, যে ভোক্তা তার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেব। তাহলে জমা দিতে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হলো, প্রথমে আমাদের রেজিস্ট্রেশন নিতে হয়। রেজিস্ট্রেশন নেওয়ার পরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, আমরা সেই প্রোডাক্টটার ইনপুট আউটপুট অ্যানালাইসিস করে থাকি। ইনপুট আউটপুট অ্যানালাইসিস মানে একটা প্রোডাক্ট আমি মার্কেট থেকে তার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ক্রয় করার পরে আমি সেই প্রোডাক্টগুলোর সাথে কী কী ভ্যালু অ্যাড করব, কত ট্যাক্স অ্যাড করব, কত প্রফিট অ্যাড করব, এভরিথিং অ্যাড করার পর একটা মূল্য নির্ধারণ করে থাকি। এটাকে বলে ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এটা ফর্ম হলো 4.3। এরপরে এই ভ্যাটগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যেন কোথাও আমাদের কোনো ভুল না হয় সেই জন্য আমরা কিছু বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি। যেমন ধরেন পার্সেস বুকের ফর্ম 6.1, 6.2। এবারে আমরা এই প্রোডাক্টটা তৈরি করে আমরা সেল করলাম, সেলসের জন্য একটা বুকস আছে, সেলসের বুকস হলো 6.2। এরপর এই মালটা আমরা বিক্রয় করার জন্য চালান করব, চালান হলো 6.3। এরপরে আমাদের গোডাউন থাকতে পারে, বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য আমরা গুড ট্রান্সফার করে থাকি 6.4, 6.5। এবং ফাইনালি আমরা ভ্যাট, আমরা যে র মেটেরিয়াল কিনলাম তার সাথে আমরা ভ্যালু অ্যাড করলাম, এগুলোকে সেল করলাম, বিক্রয় করলাম, এই এভরিথিং আমরা একটা ফর্মে জমা দিই, সেটা হচ্ছে ভ্যাট রিটার্ন। এই ভ্যাট রিটার্নে জমা দেওয়ার পরে আমাদের কখনো কোনো সময় ভ্যাটের পরিমাণ কম হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়। এজন্য আমরা ইনক্রিজ ডিক্রিজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে থাকি ডেবিট নোট ক্রেডিট নোটের মাধ্যমে। মোটামুটি প্রাইমারিলি আপনি যদি একটা ভ্যাটের অর্গানাইজেশনের এতটুকু জানেন তাহলে আপনি ভ্যাটে কাজ করতে পারবেন। আমরা আস্তে আস্তে ভ্যাট নিয়ে যে বিভিন্ন ধরনের তদন্ত হয়, ভ্যাট নিয়ে যে ধরনের বিভিন্ন মামলা হয়, মামলার বিভিন্ন হাজিরা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আদ্যোপান্ত আলোচনা করব সামনে। এখন আসুন আমরা জাস্ট এটুকু জেনে রাখি, আমরা ভ্যাট রেজিস্ট্রেশন করব, বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করব, এবং এগুলো কেন করব, এবং এই রমজান মাসে এগুলো নিয়ে আমার আলোচনা করার যে মূল প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়টা নিয়ে একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে ভ্যাট কোম্পানির কোনো নিজস্ব সম্পদ নয়, এটি কাস্টমারের কাছ থেকে সংগ্রহ করা, সরকারের কোষাগারে জমা দেওয়া আমানত স্বরূপ অর্থ। ভ্যাটের অর্থ হচ্ছে ইসলামে অন্যের হক আমানত হিসাবে গণ্য।
পবিত্র কুরআনে সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তার কোনো ঈমান নেই। ইসলামের শরিয়াতে আমানতের অর্থ খেয়ানত করা হলো বড় গুনাহ। এটা বিশ্বাসভঙ্গের মতো, এটা কোনো ছোট গুনাহ নয়, এটা এক ধরনের কবিরা গুনাহ। তাই কাল কিয়ামতের দিনে এই টাকা, এই প্রাপকের অর্থ তার নেক আমল থেকে যে খেয়ানত করেছে তার কাছ থেকে কেটে রাখা হবে। আপনি যে অর্থ সংগ্রহ করছেন, গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা সংগ্রহ করছেন, এই সংগ্রহ করা টাকা আপনি গভর্নমেন্টের আমানত গভর্নমেন্টের ঘরে জমা দিচ্ছেন। আপনি টাকা যদি জমা না দিয়ে আপনি যদি কোনো একজন কর্তা বা কোনো একজন প্রভু বা আপনার মালিকের কথা চিন্তা করে তাকে আপনি এই টাকা কম দিয়ে, গভর্নমেন্টকে কম দিয়ে তাকে সেভ দেখাচ্ছেন, আপনার পারফরমেন্স নিচ্ছেন, তাহলে কাল কিয়ামতের দিনে আপনি কি জবাব দিবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি দাড়ি রাখছেন, আপনি হজ করছেন, ইসলামী আকিদায় জীবনযাপন করছেন, কিন্তু আপনি ভ্যাট ফাঁকি দিচ্ছেন। এই ভ্যাট ফাঁকি দেওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি কাল কিয়ামতের দিনে আপনি এই আমানতের খেয়ানতের জবাব কি দিবেন? আসুন আমরা সঠিক ভ্যাট সংগ্রহ করি। সমাজের নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে উচ্চ স্তরের মানুষ সবাই এই করের আওতায়। তাদের প্রাপ্য অর্থ টাকা, তাদের যে পদে অর্থ টাকা সরকারকে, এটা আমরা খেয়ানত না করি। আমরা সঠিকভাবে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি, সঠিকভাবে রিটার্ন জমা দেই এবং আমাদের যে আমল আকিদা আছে, ইসলামিকভাবে চলাফেরা করি, সেগুলো থেকে কোনো পৃথিবীর প্রভুর ভয়ে যেন আমরা পৃথিবীর প্রভুর বাহবা নেওয়ার জন্য আমরা কাল কিয়ামতের দিনে যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হই। আপনারা সবাই সঠিক ভোট দেন, দেশ গঠনে এগিয়ে আসুন। বাই।